আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশ ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কভু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে চায়ের চুমুকে। এই সুন্দর সকালের মতো আপনাদের সারাটি দিন সুন্দর কাটুক সেই কামনায় শুরু করছি আজকের আয়োজন। আজ এই আয়োজনে আমি আপনাদের সাথে থাকবো মারিয়া শিমু। চায়ের চুমুকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়মুখ সেগমেন্টে। চায়ের চুমুকে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী সাগর বাউল। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, খুব ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি, অনেক ধন্যবাদ। বর্তমান সময় ব্যস্ততা কি নিয়ে, কিভাবে কাটছে? আসলে বর্তমান সময়টা তো সম্পূর্ণই বসা, পাশাপাশি মিউজিক ভিডিও, ফেসবুক লাইভ, বিভিন্ন টেলিভিশনে কাজকর্ম এভাবেই চলছে আর কি। কারণ স্টেজ শো তো এখন আপাতত অফ করোনাকালীনের জন্য। আচ্ছা, তো এই করোনার জন্য স্টেজ শো যেহেতু অফ, আমরা শুনলাম স্টেজটাকে কতটুকু মিস করছেন? আসলে আমাদের প্রাণ কেন্দ্র হচ্ছে স্টেজ। কারণ একটা জিনিস কি, আমি হচ্ছে একটা পানি দেখলাম, দেখে আমি যদি বলি আমার তৃপ্তি মিটে গেছে তাহলে কিন্তু হবে না, পানিটা খেলে আমার পিপাসাটা মিটবে। তো এখন হচ্ছে যে অনেক মিস করতেছি আসলে, যেটা বলার মতো না। কারণ স্টেজে গান করলে যে একটা মজা, একটা আনন্দ পাওয়া যায়, নিজের ভাব যে প্রকাশ করা যায়, সেটা আসলে বলার ভাষা রাখে না, অনেক মিস করছি। আচ্ছা, আমরা জেনেছি যে করোনা যখন আমাদের দেশে এলো তার একদম পরপরই লকডাউনটা শুরু হয়েছে এবং তার কারণে যেটা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে সবকিছু আবার আগের মতন শুরু হলেও কিন্তু স্টেজ শোগুলো আর আগের মতন হচ্ছে না। তো অনেক শিল্পীদেরই বা আমাদের গানের সঙ্গে যারা জড়িত তাদের কিন্তু জীবিকার প্রধান উৎসটাই ছিল এই স্টেজ শোগুলো। তো সবকিছু মিলিয়ে সর্বোপরি করোনার কারণে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আপনি মনে করেন? আসলে মিউজিক ইন্ডাস্ট্রির কথা যদি আপনি বলেন, আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে লক্ষ্য করি, তাদের প্রধান আয় যদি ধরি, বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি, মিউজিক ইন্ডাস্ট্রি, ট্রেন ইন্ডাস্ট্রি, ট্রেন যেটা এখান থেকে তাদের রাজস্ব আয় অনেক। সেক্ষেত্রে সেদিক থেকে আমাদের বাংলাদেশে এই জিনিসগুলোই অবহেলিত। বিশেষ করে মিউজিক ইন্ডাস্ট্রি তো নাই। একটা পথশিশুকে যতটুকু মূল্যায়ন করা হয়, একটা পথশিশুকে নিয়ে বিভিন্ন এনজিও, বিভিন্ন গ্রুপ যেভাবে তাদেরকে ফুটায় তোলার চেষ্টা করে, হ্যাঁ, তাদের জন্য যতটুকু অর্থ বিভিন্ন জায়গা থেকে আসে, শিল্পী, মিউজিশিয়ান এনাদের জন্য কোথাও সাহায্য নাই। কারণ শিল্পীরা হচ্ছে কি একটা মাটির পুতুল, খুব সুন্দর করে উপর দিয়ে সাজানো, কিন্তু ভিতরে কিন্তু ফাঁকা। কার ভিতরে কি অবস্থা সেটা কিন্তু সবাই বুঝতে পারে না, জানতে পারে না। তো সেখান থেকে প্রত্যেকটা শিল্পী আমি বলবো অবহেলিত। আর এই স্টেজ শোগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে সবার খুবই ভয়াবহ একটা অবস্থা। কারণ সারা বাংলাদেশে অনেক শিল্পী রয়েছে। এই করোনাকালে ৬-৭ মাসের ভিতরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে প্রত্যেক শিল্পীকে না, কিছু তাদের যারা গোনা শিল্পী তাদেরকে ৫,০০০ করে টাকা দেওয়া হয়েছে। তো ৫,০০০ টাকা দিয়ে ঠিক আছে, হেল্প করছে, এটার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু যারা পাইছে ৫,০০০ টাকায় কয় মাস যায় একটা মানুষের? হ্যাঁ, তারপরেও পাইছে। কিন্তু ঢাকার বাইরে বিভিন্ন জেলা শিল্পকলা একাডেমি যেগুলো রয়েছে, আমি খবর নিয়ে দেখছি, কাউকে হয়তো বলা হয়েছে তোমাকে কিছু টাকা দেওয়া হবে, কিন্তু একজনের যখন জানা গেছে একজনকে দিবে, তখন সেই জেলার যত শিল্পী আছে সকলেরই কথা, তাহলে উনি যেতে পাবে, আমি কেন পাবো না? এই করে দেখা যায় কেউ একজনও পায়নি। তো এইভাবে কষ্টের ভিতর দিয়ে জীবনযাপন করছে প্রত্যেকটা শিল্পী। এখান থেকে না আসলে সঙ্গীতের উপরে অনেকের মন উঠে যাচ্ছে। কারণ যেখানে সঙ্গীতের মূল্যায়ন নাই, যেখানে মিউজিশিয়ানদের মূল্যায়ন নাই, সেখানে কারণ প্রত্যেকেরই তো প্যাট আছে, তাই না? সব কিছু যেহেতু নিয়ম কানুন মেনে সব কিছু যেরকম চলছে, তাহলে আমাদের জন্য এইভাবে করে দিচ্ছে না কেন? না, প্রত্যেকের কথা এটা। তো সব কিছু মিলে মিউজিক ইন্ডাস্ট্রিটা খুবই খারাপ দিকে রয়েছে, আসলে বলার মতন ভাষা রাখে না। আচ্ছা, আসলে এটা আমরাও প্রত্যেকের মুখেই আসলে এই কথাটাই আসে যে হয়তোবা কিছু কিছু মানুষ বা কিছু কিছু শিল্পী যাদের
ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ফ্যামিলিতেও আরও কর্মক্ষম লোক রয়েছেন, তারা হয়তো বা কোনোভাবে সার্ভাইভ করে যাচ্ছেন, কিন্তু আর বাকি যারা রয়েছেন যাদের কিনা শুধুমাত্র একজনের উপর দিয়েই সংসারটা চলে, তাদের অবস্থা আসলেই খুব খারাপ। এবং এটার জন্য আমরা প্রথম থেকেই বলে আসছি যে আমরা যার যার সাধ্য মতো আমাদের পাশের মানুষটিকে যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলেই হয়তো বা এই প্রবলেমটা আমরা কাটিয়ে উঠতে পারবো। একটা জিনিস কি, দুই নৌকায় পা রেখে কিন্তু কখনোই আগানো যায় না, একটা লক্ষ্যে আগাতে হয়। তাই আজকে আমি যে এখানে আসছি, আমি আমার একটা লক্ষ্যে ছিলাম বিধায়, একটা লক্ষ্যে আছি বিধায়, যে আমার গানটাকে আমি আমার লাইফের আমি আমার জীবনে গানটাকেই প্রতিষ্ঠিত করব। এই লক্ষ্যটা নিয়ে আমি আজকে আসি বিধায় আমি আজকে এই অবস্থানে আছি। তো এটার উপরেই তো আমার নির্ভর করে আমাকে চলতে হয়, এটার উপরে নির্ভর করে আমার ফ্যামিলি, এটার উপর নির্ভর করে আমার পড়ালেখা। এইটাকে বাঁচায় রাখতে হলেও তো অর্থের প্রয়োজন, না? তো এটা করতে হলেও তো অর্থ দরকার। তো এই জিনিসটার উপরে নির্ভর করেই যে তো আমি বেঁচে আছি, তাহলে এই জিনিসটার যদি মূল্য না পাই, তাহলে তো আমার নিজের ভিতরে এই জিনিসটাকে খুব আফসোস হবে যে আসলে আমি যা করতেছি এটার তো মূল্য নাই। তাহলে তখন যেই না সে একটা ছেলে খারাপ হয়ে যাবে, যে আমি ফ্যামিলিতে আমার মূল্য পাচ্ছি না, সাপোজ আমার ফ্যামিলি থেকে আমি যদি আমার সাপোর্ট না পাই, তাহলে তখন যে কি হবে, আমি বাজের সঙ্গে মিলে যাব। একটা ছেলে তো এভাবেই খারাপ হয়। তো এখানে আফসোস লাগে আসলে। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি যেন এই অবস্থার থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, এবং কিছুটা হলেও যেন আমরা আশা করছি যে করোনা কালের আগ থেকেই শিল্পীরা এরকম অবহেলিত। তখন হয়তো কি অনুষ্ঠান আদি হতো, কিন্তু সবকিছুর জন্য যেরকম একটা বাজেট থাকে, শিল্পীদের জন্য কোনো বাজেট নাই, শিল্পীদেরকে গুছায় তোলার জন্য কোনো সংস্থা নাই। তো এটা আমি শুধু করোনা কাল না, করোনা যখন শেষ হয়ে যাবে, প্রত্যেকটা শিল্পীর জন্য যেন কাজ করা হয়, কারণ অন্যান্য সেক্টরের মতন যেন শিল্পীদের দিকেও তাকানো হয়। কারণ আপনি দেখেন, বছরে 12 মাসের ভিতরে 4 মাস গান হয় বাংলাদেশে। তো দেখা যায় কি 1 মাসের ভিতরে 2-3টা ট্যুর হয় ফরেনে। তো অনেকের কিন্তু সারা বছর সাধনা করেও কিন্তু সে বিদেশে যেতে পারে না, কিন্তু একজন সিঙ্গার কিন্তু বিদেশে যেয়ে সে তার দেশকে রিপ্রেজেন্ট করে আসতেছে। তো এটাও কি আমাদের দেশের জন্য তো এটা একটা বড় পাওয়া না? কারণ আমি আমার ওইখানে যে আমি বাংলাদেশকে প্রচার করতেছি, তো সেই যেই শিল্পী যে অন্য দেশে যে নিজের দেশকে প্রচার করতেছে, সেই শিল্পী যদি আজকে আমার একজন মিউজিশিয়ান ঢোলবাদক, সে তার পাসপোর্টে আমেরিকা, লন্ডন, ফ্রান্স বিভিন্ন দেশের ভিসা, সে বিভিন্ন দেশে ট্যুর করে আসছে, কিন্তু আজকে দেখা যাচ্ছে কি করোনা কালে সে এসে ভ্যানে করে আলু পেঁয়াজ বিক্রি করতেছে, তাই না? তো আমাদেরকে বুঝতে হবে এটা আমাদের পেশা, এটা করে আমাদের পেশার জায়গা থেকে যথাযোগ্য সম্মানটা যেন আপনারা পান, এটাই সেটাই কথা। আচ্ছা, তো আমরা আপনার কণ্ঠে এখন একটি গান শুনতে চাই। আপনি আপনার একটা গান আমাদেরকে শোনাবেন? জি, আমার কয়দিন আগে একটা গান রিলিজ হলো, আমার মৌলিক গান। গানটির লেখক শ্রদ্ধেয় জাহাঙ্গীর রানা, এবং গানটি শুট করেছি আমি, আর মিউজিক কম্পোজিশনে আকাশ মামু। চেষ্টা করছি একটু। মন দিয়া ভালোবাসিলে, মন দিয়া ভালোবাসিলে শুধু অবহেলাই পাও না। সব দিয়া যে চাইলো তোমায়, তারে তুমি চাও না। সব দিয়া যে চাইলো তোমায়, তারে তুমি চাও না। যে তোমারে ভালোবেসে নিল টেনে কোলে, তারে ছেড়ে বেঈমান বন্ধু ঘোর ফুলে ফুলে, বন্ধু ঘোর ফুলে ফুলে। যে তোমারে কাছে টানে, যে তোমারে কাছে টানে, তার কাছেতে রও না। সব দিয়া যে চাইলো তোমায়, তারে তুমি চাও না। সব দিয়া যে চাইলো তোমায়, তারে তুমি চাও না।
চমৎকার, অসাধারণ গান, এবং বোঝাই যাচ্ছে যে অনেক রেসপন্সও পাচ্ছেন গানটির হ্যাঁ, জন্য। আশা করছি আচ্ছা, যথেষ্ট। তো লালন সঙ্গীতের প্রতি আপনার একটা ভালোবাসা রয়েছে, হ্যাঁ। এই ভালোবাসাটা কিভাবে তৈরি হলো সেটা একটু জানতে চাই। এটা হচ্ছে আমার শেকড়। প্রত্যেকটা বিল্ডিং তৈরি করতে হলে যেরকম একটা বেস লাগে, তেমনই বেস হচ্ছে আমার লালন গীতি। লালনের প্রতি ভালোবাসা আসলে কি বলবো, একটা জিনিস থাকে, মানুষ কিন্তু সর্বপ্রথমই একটা মানুষকে দেখে বেসে ফেলে না, মানুষের সাথে চলতে চলতেই ভালোবাসা হয়ে যায়। হ্যাঁ, তবে একটা জিনিসের প্রতি আকর্ষণ থাকতে হয়। আমার ছোট থেকেই কেন জানি সাইজির বাণীর প্রতি খুবই আকর্ষণ। অনেক ধরনেরই গান ছিল, অনেক ধরনের গান হয় আমাদের সমাজে। এখন আমার যে বয়স, সেই বয়স অনুযায়ী আমার এখন ইচ্ছা থাকা উচিত ছিল অন্য অন্য ছেলেপেলেদের দেখি তো একটু রক সং করা, একটু ব্যান্ড করা, একটু ওয়েস্টার্ন, হ্যাঁ একটু আধুনিক, যেটা হচ্ছে আমাদের মতন বয়সের ছেলেপেলেদের কাছে ফেমাস হওয়ার জন্য। কিন্তু আমি কখনো না ওই জিনিসটা ভাবি নাই, ইভেন এখন পর্যন্ত না, কারণ আমার চিন্তা সবসময় বহুদূর। আজকে আমি মূল্য পাচ্ছি না, সেটা আমার দুঃখ না, কিন্তু আমি যদি এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করে যেতে পারি, তাহলে আমার দৌলতে যদি ভবিষ্যতে মানুষ এই জিনিসটার জন্য কাজ করে যায়, প্রতি যদি আগ্রহ বাড়ে। আমাদের মূল শেকড় হচ্ছে এই হাসন, লালন, এই শাহ আব্দুল করিম, এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি। তো সেখান থেকে লালন শাহর গানের প্রতি ভালো লাগা, আর ওনার গানের প্রতি ভালো লাগা এই কারণে, ওনার গান না, ওনার গান হচ্ছে জ্ঞান। ওনার একটা গান এই মানব জনমকে সার্থক করতে পারে যদি সেই গানকে আমি আমার নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি, যদি সেই কথাগুলোকে আমি আমার জীবনের সাথে মিলাতে পারি। কারণ সাইজি একটা কথা বলছে যে সত্য বল, সুপথে চল, ওরে আমার মন। পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হচ্ছে নিজেকে সহজ করা। সেই সহজ কয়জন হতে পারে? তাই সাইজি বলছে যে সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে। আমি সেখান থেকে সাইজি একটি বাণী করছি। সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে। সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে। পাবি রে অমূল্য নিধি, পাবি রে অমূল্য নিধি, পাবি বর তো মানে, পাবি বর তো মানে। সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে। ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু হবে খাঁটি। ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু হবে খাঁটি। মরিলে সব হবে মাটি, মরিলে সব হবে মাটি। তরাই সেই ভেদ লও জেনে, ও তরাই সেই ভেদ লও জেনে। সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞান। সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে। চমৎকার, অনেক ধন্যবাদ। তো আপনার কাছে কি মনে হয় যে আমাদের বর্তমান সামাজিক যে অবস্থান, সেখানে বাউল সঙ্গীতের অবস্থানটা কোথায়? বাউল সঙ্গীতের অবস্থানটা যদি আমরা বলি, আমাদের বাউল গান নিয়ে অন্য অন্য দেশ কাজ করে, কিন্তু আমাদের নিজেদের দেশে সেভাবে কাজ করে না। আজকে বিভিন্ন টেলিভিশন যেভাবে আমাদের বাউল থেকে ফুটায় তোলার চেষ্টা করে, যেরকম আজকে আমাকে ডাকা হয়েছে, আমাকে দুইটা কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে, এরকম যদি বাউলদেরকে সব জায়গায় একটু প্ল্যাটফর্ম করে দেওয়া হয়, সবাইকে যদি একটু প্রমোট করে, তাহলে একটা জিনিস কি, আমার মা যদি কালো হয় না কেন, তাও কিন্তু সে আমার মা, তাই না? তো আমি যদি আমাদের দেশেই, আমাদের দেশীয় কালচারে যদি ফিরে যাই, তাহলে আমাদের মা, আমাদের নারীত্বকে, আমাদের ভিতরের আসল জিনিসটা কিন্তু বাউল। বাউল
মানে কিন্তু অনেক ঊর্ধ্বের কথা। বাউ মানে বাতাস, সুর মানে সন্ধানকারী, যে বাতাসে খোদাকে সন্ধান করে, যে প্রতি নিঃশ্বাসে, যেই নিঃশ্বাসের আমার এত মূল্য, যেই দম আমার ফুরায় গেলে আমার সকল শেষ, সেই দমের ভিতর দিয়ে যে আমার আল্লাহর আসা যাওয়া, এখানে যে সেই আল্লাহকে খোঁজে, সেই প্রভুকে খোঁজে, সেই বাউল হইতে পারে। তো এটা হচ্ছে আধ্যাত্মিকতা। তো এই আধ্যাত্মিকতাটাকে যদি প্রকাশের জায়গা করে দেওয়া হয়, এই বাউলদেরকে যদি একটু প্ল্যাটফর্ম করে দেওয়া হয়, তাহলে আশা করছি একটা সময় হয়তো ভালো অবস্থানে যে দাঁড়াবে। আচ্ছা, তো যেহেতু আপনার কাছ থেকে আমরা শুনলাম এবং আমরা নিজেরাও জানি যে শিল্পীরা একটা খারাপ সময় পার করছেন, তো সেই জায়গা থেকে শিল্পীদের জন্য সরকার এবং বাকি যারা শিল্পীদের যেসব সংঘ রয়েছেন তাদের কাছে আপনার কিছু চাওয়া বা বলা রয়েছে কিনা? আসলে সরকারের কাছে আমার এই মুহূর্তে একটা জিনিসই চাওয়া থাকবে, যে সকল কিছু যেরকম নিয়ম শৃঙ্খলা মেনে চালু হয়ে গেছে, শিল্পীদের জন্য এরকম সব কিছু ওপেন করে দেওয়া হোক। কারণ এখন সচেতনতা হচ্ছে প্রত্যেকের নিজের কাছে। এখন কাউকে আর সেই লকডাউনের মতন ঘরে বসায় রেখে এখন কোনো কিছু করা সম্ভব নেই, কারণ মানুষ ক্ষুধার কাছে হার মেনে যায়, তাই না? মৃত্যু তো অনিবার্য, মৃত্যু অনিবার্য, কিন্তু ক্ষুধার কারণে মানুষ পাগল হয়ে যায়, তাই না? তো এখন সব কিছু চালু করে দেওয়ার একটা অনুরোধ রাখছি। আর সরকারের কাছে সবসময় বলবো আমাদের শিল্পীদের দিকে একটু সম্মানের সহিত যেন দেখা হয়, কারণ আমরাও কোনো না কোনো প্রতিভা, সেটাও 10 জন মানুষের মতন হয়তো আমরা না, আমরা একটু আলাদা সবার থেকে। তাই আমাদেরকেও যদি একটু আলাদাভাবে সম্মান করা হয় প্রত্যেকটা শিল্পীকে, তাহলে সকলের কাছেই সবাই ভালো থাকে, শিল্পীরা আরো উজ্জীবিত হবে, শিল্পীরা আরো অনুপ্রেরণা পাবে। সামনে কি পরিকল্পনা আছে গান নিয়ে? সামনে পরিকল্পনা, আসলে এখন পরিকল্পনা কি বলবো, এখন বেঁচে থাকা নিয়ে বড় কথা। কারণ গান নিয়ে পরিকল্পনা করে এখন দেখতেছি আসলে গানের উপরে নির্ভর করে বেঁচে থাকাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো পাশাপাশি সঙ্গীতটাকে ধরে রাখবো, কারণ যেহেতু আল্লাহ দিছে, সেটাকে ধরে রাখার ইচ্ছা অবশ্যই আছে। কিন্তু বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে কি, যে এটার উপরে নির্ভর করে না আগানো যাচ্ছে না। তাই পাশাপাশি একটা কিছু করার ইচ্ছা আছে, পড়ালেখা করব, পাশাপাশি গান বাজনাও চালিয়ে যাব। তবে গানটাকে নিয়ে অনেক দূর লক্ষ্য আছে, কিছু যদি করা যায় গানের মাধ্যম দিয়ে, যদি সেরকম সম্মান পাই, তাহলে হয়তো সম্পূর্ণটা এখানেই দিব আমার, এটাই ইচ্ছা। চমৎকার বলেছেন, আমরাও তাই চাই আসলে। শিল্পীরা তো, শিল্পী বলতে আমরা যেটা বুঝি, শিল্পী মানেটা হচ্ছে বিশাল, কারণ শিল্পীদের সবকিছুই অন্যরকম হয় এবং শিল্পীরা কিন্তু সকলের কাছে অনুকরণীয়। তো সেই জায়গাটা থেকে শিল্পীরা যতটুকু নিজেদের জায়গা থেকে চেষ্টা করে যায় নিজেকে বা দেশকে কিছু দেবার, দেশের মানুষ যদি তার প্রতিদান ঠিক সেভাবেই দেয়, তবেই তো শিল্পীরা বেঁচে থাকবে। সেটাই, তো আমরাও সেটাই চাই। দর্শকদের উদ্দেশ্যে যদি আর কিছু বলার থাকে প্লিজ। দর্শকের কাছে বলবো, সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর নিজের মাতৃত্বকে ভালোবাসবেন, সম্মান করবেন, নিজের শিকড়কে ভালোবাসবেন, আর সকলকে ভালো রাখবেন, এতটুকুই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং বরাবর মতোই শুভকামনা রইল আপনার জন্য। আপনি অনেক দূর এগিয়ে যান, আমরা সেটাই চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এটিএন বাংলাকেও ধন্যবাদ আমাকে বরাবরের মতন আবার চায়ের চুমুকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমরা বাড়ি যেতে যেতে আরেকটি গান আপনার কাছ থেকে শুনতে চাই, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এই এপিসোডগুলো youtube.com/ATN বাংলা প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। বলো সরু কোথায় আমার সাধের প্যারি, বলো সরু আমি যার জন্যে হয়েছি, যে যার জন্যে হয়েছি, যে যার জন্যে হয়ে
আছি যে দ্বন্দ্বধারী, বলো স্বরূপ কোথায় আমার, কোথায় আমার সাধের প্যারি, কোথা সে নি কুঞ্জবন, কোথা সে যমুনার উজান, কোথা সে নিকুঞ্জবন, কোথা সে যমুনার উজান, কোথা সে গোপ গোপিনীগণ, কোথা সে গোপ গোপিনীগণ আহা মরি, বলো স্বরূপ কোথায় আমার, কোথায় আমার সাধের প্যারি। দিন আসে দিন যায় সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।